নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজ বৃহস্পতিবার। গত দুদিন তো প্রচণ্ড গরম ছিল, তাই সেরকম কিছুই রান্না বান্নার একদম করতে ইচ্ছে করছিল না। তো আজকে ভাবলাম আজকে আমার কোনো তরকারি রাখা নেই। তো প্রথমে পাঁপড়গুলো ভেজে নিলাম, তারপরে চাকা চাকা করে আলুগুলো ভাজবো। আর ভাবছি আজকে একটা সমস্ত সবজি দিয়ে আমি একটা তরকারি বানাবো। আর এটা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো তাতে এই গোটা জিরে, একটু আদা, কাঁচা লঙ্কা, নুন, হলুদ এইসব দিয়ে ওটাকে পেস্ট করে নেব। আর এই দিকের আরেকটা ওভেনে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে কাঁচা আমের একটু পাতলা যে ঝোল টক মিষ্টি যে ঝোল হয় সেরকম করব। তো তাতে আগে যে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে আমগুলো তুলে নিলাম। আমগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এবারে একটু জল ঢেলে দেবো। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। একটু সেদ্ধ হয়ে গেলে জল দিয়ে দিলাম। একটু বেশ পাতলা ঝোলটা হবে। আর এটাতে গুড় ব্যবহার করবো, চিনি দেবো না। ওটা একটু ফুটে যাক। আর আমটা না কাঁচা মিঠে আম ছিল, তাই একটু সেদ্ধ হতেও সময় লাগছিল। আর এই পাশে আলু ভাজাটাও হয়ে গেছে। তারপরে যেই তেলটা ছিল তাতে কালো জিরে, গোটা জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। এরপরে সবজিগুলো দেবো। প্রথমে পটলগুলো দেবো। পটলগুলো আপনার একটু ভাজা হবে না, একটু নেড়ে চেড়ে তারপরে আলুগুলো দিয়ে দেবো। তো এই সব তারপরে দিয়ে দিলাম বিনসগুলো, তারপরে আপনার এই সব একসঙ্গে দিয়ে দিলাম ডাঁটা আর ওই ঝিঙে সব একসঙ্গে দিয়ে দিলাম। ক্যাপসিকামও দিয়েছি, ওটা পরে দেবো। এভাবে নেড়ে চেড়ে সব কিছু হালকা হালকা ভাজতে হবে, কিন্তু বেশি ভাজা যাবে না। এভাবে নেড়ে চেড়ে নুন, হলুদ আর একটুখানি আদা বাটা আর এই টমেটোটা দিয়ে ওটা সিদ্ধ হতে দিতে হবে। এই যে জল দিয়ে ওটাকে সেদ্ধ করবো, একটু বেশি করেই কিন্তু জল লাগবে। আর এবার আমার আমের টকটাও হয়ে গেছে, যে আমের টকটা নামিয়ে দিয়েছি। আমের এই টক মিষ্টি ঝোলটা না খেতে খুব ভালো লাগে, গরমে ভাতের সঙ্গে তো দারুণ লাগে। আর এই পাশে আমার ঝোলটা ফুটে গেছে, সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। সেই সময়ই আমি ওই ছোলার ডাল যেটা বেটে রেখেছিলাম সেগুলো এরকম ছোট ছোট বড়ার আকৃতি করে ওই ঝোলে দিয়ে দেব। আমি কিন্তু ঝোলে কোনো মশলা আলাদা করে দিইনি, পরে দেবো একটা ভাজা মশলা। এই বড়াগুলো সেদ্ধ হয়ে যাবে এক পাশটা, তারপরে আবার এক পাশটা উল্টিয়ে দেব, তারপরে ওই ভাজা মশলাটা দিয়ে ওটা নামাবো। রান্নাটা করতে করতে একটা কথা মনে পড়ছে, এই সবজিগুলোর মধ্যে আমি ঝিঙে কোনো দিনই খেতাম না আগে। ঝিঙে খেলে ঝিঙেটা আমার একদমই পছন্দের বাইরে। আমি অনেক সবজিই খেতাম না, কিন্তু যখন আমি বুঝতে পারি যে আমি কনসিভ করেছি, তখন থেকে আমি সব কিছু খাওয়া শিখেছি নিজেই। এই যে ঝোলটা এক পাশটা হয়ে গেছে বড়াগুলো, আরেক আলতো হাতে আরেক পাশটা করে এরকম করে উল্টে দেব। তো তারপর থেকে আমি সমস্ত খাওয়া শিখেছি। কেন জানেন? যে আমার বাচ্চা হলে তাকে যাতে খাওয়াতে পারি। আমি যেটা নিজে করি না সেটা আমি বাচ্চাকে কি করে শেখাবো। তো নিজেকে আগে তৈরি করেছি। যখন আমার আমি যখন কনসিভ করি, ওই 10 মাস আমি নিজে যা খেতাম না সেগুলো খাওয়া শিখেছি। তবে চিচিঙ্গাটা আমি এখনও খেতে পারিনি, আর আমি রাজকেও বলি না যে চিচিঙ্গাটা খাওয়ার জন্য। দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার প্রায় রান্নাটা হয়ে এসছে। আর এই যে ভাজা মশলাটা দিয়ে দিলাম, তো ভাজা মশলাটা দেবো, একটু অল্প করে চিনি দেবো স্বাদ হওয়ার জন্য। আর এই ভাজা মশলাটাতে আছে জিরে, ধনে আর মৌরি সম পরিমাণেই নিয়ে করা আছে। এটা করেই রাখি আমি, এরকম পাতলা ঝোল বা এরকম কম তেলে রান্নাতে এটা আমি ব্যবহার করি, ভালোই লাগে টেস্টটা। এরপরে আরেকটা কড়াই বসিয়ে তো এটাকে একটু ছুঁকে নেব। তো সেজন্য এখানে একটু প্রথমেই তো কড়াইটা গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা গরম হলে প্রথমে দেব শুকনো লঙ্কাটাকে একটু নেড়ে চেড়ে তারপরে দেব কারি পাতা, তারপরে একটু দেব সর্ষেটা প্রথমে ব্যবহার করিনি এই কারণেই, সর্ষেটা আগে দিলে সর্ষেটা তো পুড়ে যায়, সেই জন্য আমি ওই সর্ষেটাকে আগে দিই না। আগে এগুলোকে একটু ভাজা করার পরে সর্ষেটা দিয়ে তারপরে ওটা হলে তারপরে ওই তরকারিটা এতে সাঁতলে নেব। এই সর্ষেটা একটু ভাজা হয়ে যায়, তো ওটা সাঁতলে নেব। তবে তরকারিটাতে বেশ সুন্দর এরকম ফোড়নটা দিলে, যে দক্ষিণ ভারতীয় যে খাবার, তো সেই রকম লাগে। আর ঝোলটা কিন্তু একটু পাতলাই করতে হবে। প্রথমটা ভয় পেয়ে গিয়েছিলাম পারবো কিনা অতটা তরকারি একসঙ্গে ঢালতে, তারপর নিজের দেখলাম যে না, পারবো। ভগবানকে স্মরণ করে ঢেলেই দিলাম।
তরকারিটা প্রায় হয়েই এসেছে। তো এরপরে একটু চিনিও দিয়ে দিয়েছি স্বাদ মতো, বেশি দিইনি। তারপরে তরকারিটা নামিয়ে নিলাম এতে। তো দুদিনের তরকারি আমার হয়ে গেছে, অনেকটা তরকারি হয়েছে। এই যে আমরা খাওয়ার জন্য রেডি হয়ে গেছি। রাজের বাবা আজকে কলকাতা যাবে, তাই রাজকে বলেছি একটু বাবাকে টিফিন দিতে মানে বেশি কিছুই দেব না। তো এই যে আমাদের দেখুন থালায় বাড়া হয়ে গেছে কি কি আজকে মেনু। তো এরকম ছেলেকে বা ওর বাবাকে বা আমিও এরকম বেশ সাজিয়ে গুছিয়ে প্রতিদিন যদি খাবারটা মানে রাখা হয় না, খুব ভালো লাগে। আর আজকে যে বললাম যে একটু বাবাকে টিফিন দিতে, তো ওই একটু বাদাম আর বিট নুন, মুড়ি আর এই যে 2-4টা যে গুড়ের বাতাসা দিয়ে আমাদের পুজো দেওয়া হয়, ওটা দিয়ে ও রেডি করে দিয়েছে। ওকে আবার দেখানো যাবে না, ক্যামেরার সামনে আসতেও লজ্জা পায়। তো একটা জিনিস দেখাচ্ছি, ও জানেই না ওর আমি এই যে মানে ও খাচ্ছে আর আমি ওর মানে ছবি তুলছি, মানে ক্যামেরা করছি। ওর সবজি খেতে হলে খুব কষ্ট। এবারে ওকে তো ওই যে শাস্তি, ওই তারপরে বুঝতে পেরে গেছে যে ওকে ওর মানে এটা তোলার ছবিটা ভিডিও করা হচ্ছে ওর খাওয়া দাওয়ার এটা। তো ওর একটা শাস্তি আছে কি, ও যদি লাস্টে খায় তো হচ্ছে ওকে থালা বাসন ধুতে হয়, না হলে না ও প্রতিদিনই এরকম দেরি করে খাবে। এখন কিছুদিন আমাদের সঙ্গেই খেয়ে উঠবে। তো চলুন আজকে ব্লগটি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন আমার পেজটাকে, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। আর কমেন্ট সেকশনে একটা কমেন্ট করবেন। সবশেষে বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আজ তবে এখানে।